কেউ যদি বলে যে অবিলম্ব প্রতিক্রিয়া বলটা কি, এই যে দেখো অবিলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে R = mg cos θ। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ফিজিক্স ফার্স্ট পেপারের নিউটনের বলবিদ্যা অধ্যায়কে স্টুডেন্টদের সামনে বেশ কঠিনভাবে রিপ্রেজেন্ট করা হয়। ইভেন এই নিউটনের বলবিদ্যা অধ্যায়ের শেষ টপিক ঘর্ষণ, সেই ঘর্ষণের বিভিন্ন চিত্রগুলো বইয়ের কভার পেজে ইউজ করা হয়। তো এই চিত্রগুলো দেখে স্টুডেন্টদের মধ্যে বেশ ভীতি সঞ্চার হয়, হয়তোবা ঘর্ষণ অনেক কঠিন, কিন্তু প্রকৃতপক্ষে ঘর্ষণ খুবই সহজ। তো ঘর্ষণের A to Z আদ্যপান্ত ভালোভাবে ডিপলি বোঝার জন্য আমরা আজকের এই ক্লাস আয়োজন করছি। তো ঘর্ষণ ভালোভাবে বোঝার জন্য আমরা ঘর্ষণের ক্লাসকে 3টা সেগমেন্টে ভাগ করছি। আজকে হবে হচ্ছে ঘর্ষণের তাত্ত্বিক অংশ, থিওরিটিক্যাল পার্ট, এর পরের ক্লাসে হবে ঘর্ষণের ম্যাথমেটিক্যাল পার্টগুলো, এবং শেষ ক্লাসে 3 নম্বর ক্লাসে ঘর্ষণের ব্যবহারিক অংশ, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ঘর্ষণ বল বা ঘর্ষণ গুণাঙ্কগুলো নির্ণয় করতে হয়। তো এই 3টা সেগমেন্টে ভাগ করছি। প্রথমে আমরা ঘর্ষণের থিওরিগুলো নিয়ে আলোচনা করব, তারপর ঘর্ষণের গাণিতিক সমস্যাগুলো প্রতিপাদন করব এবং সমাধানও করব, এবং 3 নম্বর ক্লাসে প্র্যাকটিক্যালি আমরা 2টা বস্তুর ঘর্ষণ গুণাঙ্কর মান নির্ণয় করব। তো এই 3টা সেগমেন্টে 3টা ক্লাস সিরিয়ালি আপলোড হবে। আজকের ক্লাসে আমরা ঘর্ষণের থিওরি প্রথম অংশটুকু পড়ব, ঘর্ষণের প্রকৃত ডেফিনেশন, ঘর্ষণের যে ছোটোখাটো সমীকরণগুলো আছে সেগুলো শিখব আমরা। তো ঘর্ষণের সমীকরণের সবার আগে আসে হচ্ছে ঘর্ষণের ডেফিনেশন। অ্যাকচুয়ালিতে ঘর্ষণ বলতে কি বোঝাচ্ছে? তো ঘর্ষণ পরীক্ষায় এইচএসসিতে ক নম্বরে অনেকবার আসছে যে ঘর্ষণ কি। অনেক সময় আসে ঘর্ষণ কি, অনেক সময় আসে ঘর্ষণ বল কি, অনেক সময় আসে ঘর্ষণ গুণাঙ্ক কি। 3টাকেই স্টুডেন্টরা একই রকমের জগা খিচুড়ি একটা সংজ্ঞা দিয়ে ফেলে। তারা বিসিএস ক্যাডার ফিজিক্সে অনার্স মাস্টার্স করা একটা টিচারের পক্ষে এই জগা খিচুড়ি ধরতে বেশিক্ষণ সময় লাগবে না। তার ফলে তারা এইভাবে এক মার্ক করে ডিমোশনের দিকে চলে আসে। তো আমাদের টার্গেট হচ্ছে এইচএসসিতে ফিজিক্সে 100 পেতে চাই আমরা। প্রত্যেকটা সংজ্ঞা ডেফিনেটলি এমনভাবে লিখব যেন কোনো টিচারই সেটার মধ্যে কোনো দোষ ত্রুটি খুঁজে না বের করতে পারে। তো আমরা আজকে ফার্স্টে আগে ঘর্ষণের সংজ্ঞাটা পড়ব। ঘর্ষণের সংজ্ঞাটা কীভাবে দেওয়া আছে? ফার্স্ট অফ অল একটু চিন্তা করে দেখো তো, একটা পানির পাইপের ভিতর দিয়ে পানি যাচ্ছে। তো পানি যাওয়ার সময় কিন্তু পাইপ আর পানির মধ্যে বেশ কলিউশন হয়, বেশ সংঘর্ষ হয়। তো এটা কি আসলে ঘর্ষণ? না, এটা আসলে ঘর্ষণ না। কারণ ঘর্ষণের ডেফিনেশন শুরু হবে দুটি কঠিন বস্তুর মধ্যে। এর মধ্যে যদি তরল বা বায়বীয় চলে আসে তখন সেটা হয়ে যায় হচ্ছে প্রবাহীর প্রবাহ, তখন হয়ে যায় হচ্ছে সান্দ্রতা। সেটা আজকের আলোচনার বিষয় নয়, সেটা হচ্ছে তোমাদের 7ম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম, এই অধ্যায়ে আলোচনা করা হবে। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ঘর্ষণ নিয়ে আলোচনা করব। তো ঘর্ষণ মাস্ট বি 2টা সলিড ম্যাটেরিয়ালসের মধ্যে হবে, কঠিন বস্তুর মধ্যে। তাহলে ডেফিনেশনও শুরু হবে সেভাবেই। ঘর্ষণের ডেফিনেশনে আমরা ফার্স্টে লিখব দুটি কঠিন বস্তু। ডেফিনেশন শুরু হবে হচ্ছে কঠিন বস্তু, সলিড ম্যাটেরিয়ালস হতে হবে। তাহলে ফার্স্টে লিখবো হচ্ছে দুটি কঠিন বস্তুর। আচ্ছা, তারপরে কঠিন বস্তুর মধ্যে কি হবে দেখি। আমরা দুটো কঠিন বস্তু নিলাম, এখান থেকে আমরা দুটো কঠিন বস্তু নিলাম। এখন এই কঠিন বস্তুর মধ্যে কখন ঘর্ষণ হবে, কখন ঘর্ষণ হবে না, এইটা আগে আমাদেরকে বুঝতে হবে। বর্তমানে কি এদের মধ্যে কোনো ঘর্ষণ হচ্ছে? না, বর্তমানে এদের মধ্যে কোনো ঘর্ষণ হচ্ছে না। তারপর আমি এই বইটাকে একটা ছোট নখের সাহায্যে সরানোর চেষ্টা করছি। তো একটু ঠেলা দিতেই এটা সরা শুরু করে দিল। এই যে সরা শুরু করে দিল, তখন কিন্তু এই দুইটার মধ্যে একটা ঘর্ষণের ফিলিংস আসতেছে যে এইটা ঘর্ষণ শুরু হয়ে গেছে, ঘষতেছে একটা আরেকটাকে। তাহলে এটা কিভাবে শুরু করা যায়? উপরেরটাকে ঠেলে অথবা নিচেরটাকে টেনে, দুইভাবেই। তাহলে এই উপরেরটাকে ঠেলে বা নিচেরটাকে টেনে, এইটাকে আমরা একটা ওয়ার্ডে ফিজিক্সে বলা হয় আপেক্ষিক বেগ সৃষ্টির মাধ্যমে। অর্থাৎ এই দুইটার মধ্যে বেগের পার্থক্য থাকতে হবে। বর্তমানে এটার বেগ হচ্ছে 0, নিচেরটার বেগ হচ্ছে 0। হয় উপরেরটার বেগ 0 থেকে চেঞ্জ করে 5 বা 6-এ বা যে কোনো কিছু একটা নিয়ে যাইতে হবে, চেঞ্জ করতে হবে। অথবা উপরেরটাই 0 থাকলেও নিচেরটাকে আমরা 5 বা 6 করব বা এনিথিং কিছু একটা করব। এক কথায় এদের মধ্যে বেগের পার্থক্য তৈরি করতে হবে। তো বেগের পার্থক্য তৈরি করাকে ফিজিক্সে বলা হয় হচ্ছে আপেক্ষিক গতি বা আপেক্ষিক বেগ। এই দুইটার মধ্যে বেগের পার্থক্য তৈরি করতে হবে। এই পার্থক্য তৈরি করাকে বলা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগটা সৃষ্টি করতে হবে। তাহলে দুটি কঠিন বস্তুর মধ্যে আপেক্ষিক বেগ, আপেক্ষিক গতি, একটার চেয়ে আরেকটার স্পিড আলাদা হইতে হবে।
আপেক্ষিক গতি সৃষ্টি করতে হবে কি? আসলে কি সৃষ্টি করতে হবে? তাহলে কি ঘর্ষণ থাকবে? চিন্তা করে দেখো তো, একটা ধরো বাচ্চা একটা ট্রাককে ঠেলার চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করতেছে, কিন্তু ট্রাকটাকে কোনোভাবেই সরাতে পারছে না। তাহলে কেন সরাতে পারছে না? ট্রাকটাকে কেন সরাতে পারছে না? কারণ সে যে বল প্রয়োগ করতেছে সেই বলের বিরুদ্ধে কোনো একটা বল কাজ করতেছে, ট্রাকটাকে সরাতে দিচ্ছে না। তার মানে কি, শুধু যে আপেক্ষিক গতি সৃষ্টি করলেই হবে এরকম না, সৃষ্টি করার চেষ্টা করলে হবে। ধরো আমি এই জিনিসটাকে অনেকক্ষণ থেকে ঠেলার চেষ্টা করতেছি, কিন্তু জিনিসটা সরতেছে না। কিন্তু তার মানে কি, কেন সরতেছে না? অবশ্যই তাহলে এই এই বস্তুটাকে কেউ বিপরীত দিক থেকে আঘাত করতেছে বা বিপরীত দিক থেকে বল প্রয়োগ করতেছে। আর এই বিপরীত দিকে বল যে প্রয়োগ করতেছে এগুলোকেই তো আমরা বলছি হচ্ছে, এগুলোকেই তো আমরা জানি ঘর্ষণ হিসেবে। তার মানে শুধু যে আপেক্ষিক গতি সৃষ্টি করলেই ঘর্ষণ হবে এরকম কোনো কথা নাই। আপেক্ষিক গতি সৃষ্টির চেষ্টা করলেই হবে। চেষ্টা করতে গিয়ে হয়তো আপেক্ষিক গতি সৃষ্টি করতে পারেনি, সেক্ষেত্রেও ঘর্ষণ বলই আছে। ঘর্ষণ বল আছে জন্যই গতির বিপরীতে একটা বল কাজ করতেছে। তাহলে এখানে আমরা ডেফিনেশন লিখতে পারি, সৃষ্টির চেষ্টা করলেই হবে। আমাদেরকে যে আপেক্ষিক গতি সৃষ্টি করতেই হবে এরকম কোনো কথা নাই। আপেক্ষিক গতি সৃষ্টির চেষ্টা করলে, আপেক্ষিক গতি সৃষ্টির চেষ্টা করলে কি হয় বলো দেখি। এই যে আপেক্ষিক গতি আমরা সৃষ্টি করতেছি, এই আপেক্ষিক গতি সৃষ্টি করলে বা সৃষ্টির চেষ্টা করলে কি হচ্ছে? বিপরীত দিক থেকে একটা ফোর্স মনে হচ্ছে না যে কাজ করতেছে, যে বিপরীত দিক থেকে একটা ফোর্স কাজ করতেছে। সাপোজ এভাবে একটু চিন্তা করে দেখো, ধরো অনুভূমিক তল কল্পনা করি, অনুভূমিক তলের উপরে কোথাও একটা ট্রাক অবস্থিত, সেই ট্রাককে তুমি ঠেলার চেষ্টা করছো। একটু চিন্তা করে দেখো তো, ট্রাককে ঠেলা দিলে কি ট্রাক সরে? ট্রাক কি সাথে সাথে সরে? ট্রাক সাথে সাথে সরে না। তবে তুমি যদি অনেক চেষ্টা করো, অনেকক্ষণ ধরে বা অনেক কয়েকজন মিলে চেষ্টা করো, তাহলে কিন্তু ট্রাককে সরাতে সক্ষম হবে তুমি। ট্রাক না ধরে আমরা একটা বস্তুই চিন্তা করলাম, ধরো এরকম একটা বস্তু, বেশ সলিড একটা ম্যাটেরিয়াল এখানে অবস্থিত। তো সেই সলিড ম্যাটেরিয়ালটাকে আমরা ঠেলার চেষ্টা করব। ঠেলার চেষ্টা করলে ধরো অনেক বড় একটা পাথর, সেই পাথরটাকে আমরা ঠেলার চেষ্টা করতেছি। তাহলে পাথরটাকে আমরা এদিক বরাবর ধরো বল প্রয়োগ করছি, যেহেতু ঠেলতেছি, ঠেলা মানে কি বল প্রয়োগ করবো আমরা। তাহলে এই বস্তুটার উপর এই দিক বরাবর আমরা বল প্রয়োগ করছি। এটা হচ্ছে আমাদের কর্তৃক প্রয়োগকৃত বল। আমাদের কর্তৃক প্রয়োগকৃত বল পুরো ঘর্ষণে বড় হাতের এফ দ্বারাই আমরা প্রকাশ করব, তাহলে কনফিউশনটা আর হবে না। তো আমরা জিনিসটার উপর বল প্রয়োগ করতেছি, একটা ব্লককে সরানোর অনেক চেষ্টা করতেছি, কিন্তু ব্লকটা সরতেছে না। তো বল প্রয়োগে তো স্মরণ ঘটার কথা, এখানে তো অন্য কিছু নাই, আর একটাই বল আছে। তাহলে এই বলে তো এই বস্তুটা সরে যাওয়ার কথা, কিন্তু কেন সরতেছে না? কেন সরতেছে না? অবশ্যই তাহলে এই বলের বিপরীতে আরও একটা সমপরিমাণ বা তার চেয়েও পাওয়ারফুল কোনো একটা বল কাজ করতেছে। গতির বিপরীতে এই দিক বরাবর আরও একটা বল কাজ করতেছে, এটাকে আমরা ছোট এফ দ্বারা প্রকাশ করলাম। গতির বিপরীতে একটা বল, অদৃশ্য বল কাজ করতেছে। মনে হচ্ছে যে এর অনুপরমাণুগুলো আমাদের গতির বিপরীতে একটা বল প্রয়োগ করতে যাচ্ছে। এই যে অদৃশ্য একটা বল সৃষ্টি হচ্ছে, এই পুরো ঘটনাটা, যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, এই ঘটনাটাকে বলা হচ্ছে, এই ইনসিডেন্টটা হচ্ছে আমাদের ঘর্ষণ। তাহলে ঘর্ষণের ডেফিনেশনটাকে কমপ্লিট করি। দুটি কঠিন বস্তুর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টির চেষ্টা করলে, আপেক্ষিক গতি, এই যে দেখো এখানে ভূমির গতি হচ্ছে 0, আর এই যে এই বস্তুর গতিও হচ্ছে 0। বর্তমানে ভূমির গতিও 0, এই বস্তুর গতিও 0। তাহলে এই দুইটার মধ্যে কি বর্তমানে কোনো আপেক্ষিক গতি আছে? না, আপেক্ষিক গতি নেই, কারণ দুইটার গতি সেম। তাহলে এবার আমি বল প্রয়োগ করতেছি, এটার আপেক্ষিক গতি তৈরি করার চেষ্টা করতেছি, কিন্তু অনেক বল প্রয়োগ করছি, কিন্তু ব্লকটাকে সরাতে পারলাম না, আপেক্ষিক গতি তৈরি করতে পারলাম না। তাহলে কি ঘর্ষণ নাই? হ্যাঁ, ঘর্ষণ আছে। এই যে বলছি, এই জন্য আপেক্ষিক গতি সৃষ্টির চেষ্টা করলেই হবে। চেষ্টা করলে কি হচ্ছে? গতির বিপরীতে, তাহলে গতির বিপরীতে একটি বলের উদ্ভব হয়, একটি বলের উদ্ভব হয়, সৃষ্টি হয়। আরেকটা বল মনে হচ্ছে যেন তৈরি হয়েছে, যে এই বলটাকে প্রোটেক্ট করতেছে। এই নতুন একটা বল মনে হচ্ছে তৈরি হয়েছে। তো এই যে ঘটনাটা করতেছে, আমরা কোনো জিনিসকে ঠেলতে লাগলে মনে হচ্ছে সেই জিনিসও আমাদের গতির বিপরীতে একটা বলের সৃষ্টি করতেছে, তার অনুপরমাণু আমাকে একটা ফোর্স দিচ্ছে। এই ঘটনাটা, এই পুরো সিস্টেমটাকে বলা হয়, এই ঘটনাকে ঘর্ষণ বলে।
এই ইনসিডেন্ট যেটা, এই ঘটনাকে ঘর্ষণ বলে। এটাই হচ্ছে ঘর্ষণের মূল ডেফিনিশন। তাহলে দুইটা তলের মধ্যে আমরা আপেক্ষিক গতি তৈরি করতে যাচ্ছি, চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে যে গতির বিপরীত দিকে একটা বলের উদ্ভব হয়, এই ঘটনাটাকে বলা হচ্ছে ঘর্ষণ। তাহলে এখান থেকে আমরা ফার্স্ট অফ অল মনে রাখবো যে ঘর্ষণ কি করে ভাইয়া? ঘর্ষণ সর্বদা গতির বিপরীতে কাজ করে, এইটা আমরা মনে রাখবো যে ঘর্ষণ হচ্ছে সর্বদা গতির বিপরীতে কাজ করবে। যেদিক বরাবর আমরা বল প্রয়োগ করবো বা যেদিক বরাবর আমরা গতিশীল করার চেষ্টা করব, তার বিপরীত দিকে কাজ করবে হচ্ছে ঘর্ষণ বল। তো এখানে এই এফ, ছোট হাতের এফ দ্বারা আমরা ঘর্ষণ বল হিসেবে সংজ্ঞায়িত করব। এই যে নতুন একটা বল সৃষ্টি হচ্ছে, এটাকে বলা যাবে হচ্ছে ঘর্ষণ বল। আর এই এফটা হচ্ছে আমরা প্রয়োগ করছি, এটা হচ্ছে আমাদের প্রয়োগকৃত বল। এই এফটা হচ্ছে আমাদের প্রয়োগকৃত বল, এটা হচ্ছে আমাদের প্রয়োগকৃত বল। এই বলটা আমরা প্রয়োগ করছি, তাহলে আমাদের বলের এগেইনস্টে কাজ করতেছে, আমরা বস্তুটাকে ওই দিক বরাবর গতিশীল করার চেষ্টা করছি, ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করতেছে। তাহলে এই বস্তুর গতি, কেউ যদি বলে যে এর গতি বা বেগের ডিরেকশনটা হবে হচ্ছে এদিক বরাবর, যদি অ্যাকচুয়ালিতে আমরা ভালোভাবে ফোর্স দিতে পারি, তাহলে বেগের ডিরেকশনটা হবে হচ্ছে এদিক বরাবর, এইটা হবে হচ্ছে বেগের ডিরেকশন। তাহলে দেখো তো, বেগ আর এই যে ঘর্ষণ বল, এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়ে গেছে ভাইয়া? একটু বলো দেখি। এই দুইটার মধ্যবর্তী কোণ হয়ে গেছে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কেউ যদি বলে যে ঘর্ষণ বল কত ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে সেটা হবে হচ্ছে 180 ডিগ্রি। তো ভাই আপনি তো ডেফিনেশন লিখতেছিলেন হচ্ছে ঘর্ষণের, ঘর্ষণ বল কোথায় থেকে আসলো? আপনি তো ঘর্ষণের ডেফিনেশন, হ্যাঁ ঘর্ষণের ডেফিনেশনে হচ্ছে এই ঘটনাটা। আর ঘর্ষণ বল কোশ্চেনে যদি বলে যে ঘর্ষণ বল কাকে বলে, তাহলে ঘর্ষণ বলের ডেফিনেশন কিন্তু আলাদা, আসলে অতটাও আলাদা না, সামান্য একটু পরিবর্তন। তো এক্ষেত্রেও আমরা লিখব ঘর্ষণ বল তৈরি করার জন্য অবশ্যই কি লাগবে ভাই? আমাদের দুটা সলিড ম্যাটেরিয়ালস লাগবে, তরল বা বায়বীয় নিলে হবে না। তাহলে আমরা ফার্স্টে লিখব হচ্ছে, আবার পুনরায় লিখব দুটি কঠিন বস্তু। তাহলে প্রথম লিখব হচ্ছে দুটি কঠিন বস্তুর, দুটি কঠিন বস্তুর, আবারও দুটি কঠিন বস্তুর মধ্যে আমরা কি তৈরি করতে যাচ্ছি? আপেক্ষিক বেগ তৈরি করতে হবে। দুইটার মধ্যে বেগের পার্থক্য রাখতে হবে। দুটোর মধ্যে বেগের পার্থক্য যদি আমরা না রাখি, তাহলে তো ঘর্ষণ হবেই না, দুটি একই বেগে আছে। তাহলে আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি সৃষ্টির, ওই যে পুনরায় চেষ্টা করলেই হবে ভাইয়া, তোমাকে জিনিসটাকে একেবারে যে আপেক্ষিক গতি তৈরি করতে হবে সেরকম কিছু না, সৃষ্টির চেষ্টা করলে সবই সেম। চেষ্টা করলে কি হয়েছিল ভাইয়া মনে আছে? আমরা যখন আপেক্ষিক গতি তৈরি করার চেষ্টা করছিলাম, তখন গতির বিপরীতে একটি বলের উদ্ভব হয়েছিল। গতির বিপরীতে বলের উদ্ভব হয়। এবারও ওইটাই লিখব, কিন্তু আগেবার লিখছিলাম এই ঘটনাটা, যেই ইনসিডেন্টটা ঘটতেছে সেই ইনসিডেন্টটাকে বলা হচ্ছে ঘর্ষণ, কিন্তু যে বলটা তৈরি হচ্ছে সেই বলকে বলা হয় হচ্ছে ঘর্ষণ বল। বিপরীতে একটি বলের উদ্ভব হয়, সেই বলকে ঘর্ষণ বল বলে। তাহলে সেই বলকে, তাহলে ফার্স্টে ঘর্ষণ এবং ঘর্ষণ বল এই দুইটার ডিফারেন্সটুকু আমরা বুঝলাম যে ঘর্ষণ আর ঘর্ষণ বল আসলে এক না। ঘর্ষণ হচ্ছে যে ইনসিডেন্টটা ঘটতেছে, যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে ঘর্ষণ, আর যে বলটা তৈরি হচ্ছে গতির বিপরীতে, সেই গতির বিপরীতে বলটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। আমাদের আগে ঘর্ষণের প্রকারভেদটুকু আমরা ক্লিয়ার করে নিই, ঘর্ষণ কয় প্রকার হয়ে থাকে। আসলে প্রকৃতপক্ষে ঘর্ষণ অনেক প্রকারের হয়ে থাকে, ঘর্ষণ অনেক প্রকারের হয়ে থাকে। তো এইচএসসি লেভেলে ঘর্ষণকে 4 ভাগে ভাগ করা আছে। তাহলে ঘর্ষণ 4 প্রকার। তাহলে ঘর্ষণ 4 প্রকার কি কি সেগুলো আমরা জানবো। ঘর্ষণ প্রকারভেদও জানতে হবে, কারণ মেডিকেল এখান থেকে কোশ্চেন আসছে, নিচের কোনটি ঘর্ষণের প্রকারভেদ নয়। তো ঘর্ষণের যে 4 প্রকার, তার মধ্যে প্রথমেই, আসলে কিন্তু 4টাই না, অনার্স লেভেলে উঠলে আরও বিভিন্ন ধরনের ঘর্ষণ দেখতে পারবো আমরা। তো এইচএসসি লেভেলে এই 4 ধরনের ঘর্ষণই আছে।
অ্যাকচুয়ালি চার ধরনের না, দুই ধরনের ঘর্ষণ নিয়ে আলোচনা করে। তো প্রথমটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। কি সেটা আমরা রিল্যাক্সে ইন ডিটেলস করবো, সমস্যা নেই। আপাতত খালি কয় প্রকার এবং সেগুলোর নাম জেনে নিই। স্থিতি ঘর্ষণ। 2 নম্বর আছে হচ্ছে গতীয় ঘর্ষণ। কি সেটা আমরা আরও ইন ডিটেলস পড়বো, একটু ওয়েট করো। 3 নম্বর আছে হচ্ছে আবর্ত ঘর্ষণ। 4 নম্বরে আছে হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তো এই প্রবাহী ঘর্ষণটা অ্যাকচুয়ালিতে এইটা নিয়ে আলোচনা হবে হচ্ছে 7ম অধ্যায়ে, পদার্থের গাঠনিক ধর্ম। এই প্রবাহীর যে ঘর্ষণ, সেই ঘর্ষণটাকে বলা হয় হচ্ছে সান্দ্রতা। এটাকে বলা হয় হচ্ছে সান্দ্রতা। এটা নিয়ে 7ম অধ্যায়ে, নিউটনের বলবিদ্যা অধ্যায়ে এটা নিয়ে কোনো আলোচনা নাই। আবর্ত ঘর্ষণ নিয়ে এইচএসসির কোনো বইয়ে তেমন একটা আলোচনা নাই। আবর্ত ঘর্ষণ থেকেও এক ধরনের কোশ্চেন আর কি আসে মাঝে মধ্যে। আবর্ত ঘর্ষণ থেকে কী ধরনের কোশ্চেন আসে আমরা একটু দেখি। আবর্ত ঘর্ষণ হচ্ছে কোনো জিনিস যদি রোলিং করে, অ্যাজ ফর এক্সাম্পল চাকা কি হচ্ছে, ঘুরতেছে আবার সামনের দিকে আগাচ্ছেও। তাহলে এরকম আবর্তন করতে করতে কোনো তলের উপর দিয়ে কোনো বস্তু গতিশীল হলে তখন যেই ধরনের ঘর্ষণ দেখা যায় সেটাকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আর এই দুইটা নিয়ে এইচএসসিতে বিশদ আলোচনা আছে। তো এই দুইটা নিয়ে আজকে আমরা বিশদ আলোচনা করব। তার আগে আবর্ত ঘর্ষণের কনসেপ্টটুকু আমরা শুধু দেখে নিই। আবর্ত ঘর্ষণ থেকে কী ধরনের ম্যাথ আসে। আবর্ত ঘর্ষণে এরকম একটা আনুভূমিক তল থাকে। এই এক ধরনের ম্যাথই, সাধারণত এই ধরনের ম্যাথ এখন আর এইচএসসিতে আসে না, অনেক দিন থেকে আসেনি, অ্যাডমিশন টেস্টগুলো তো দেখা যায় না। তো এখানে একটা কাঠের গুঁড়ি, ধরো কাঠের গুঁড়ি, যে গাছ কাটলে যে কাণ্ডটুকু থাকে সেটাকে বলছে হচ্ছে আমরা কাঠের গুঁড়ি। তো এই কাঠের গুঁড়ি রোটেট করতে 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 উপর থেকে নিচের দিকে নামছে, রোটেট করতে করতে, অর্থাৎ এদিক থেকে এদিকে রোটেট তো করতেছেই এবং তার সাথে সাথে সে উপর থেকে নিচের দিকেও নামতেছে, অর্থাৎ এর রৈখিক বেগও আছে আবার একই সাথে কৌণিক বেগও আছে। তাহলে রৈখিক বেগের সাহায্যে সে উপর থেকে নিচের দিকে নামতেছে, কিন্তু কৌণিক বেগের সাহায্যে সে হচ্ছে ঘুরতেছে। এই কৌণিক বেগের সাহায্যে সে ঘুরতেছে। কৌণিক বেগকে আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ে ওমেগা দ্বারা প্রকাশ করি। তো এই ধরনের বস্তুর ক্ষেত্রে শুধু একটাই কোশ্চেন করে যে মোট শক্তি নির্ণয় করার সূত্র বলো। যে এই ধরনের বস্তুর ক্ষেত্রে মোট শক্তি, যেহেতু এর মধ্যে কৌণিক বেগ আছে তাহলে কৌণিক গতিশক্তিও থাকবে, আবার যেহেতু রৈখিক বেগ আছে তাহলে রৈখিক গতিশক্তিও থাকবে। তো এক্ষেত্রে অনেক সময় মোট শক্তি বা মোট গতিশক্তি নির্ণয় করতে বললে সেক্ষেত্রে আমাদেরকে শুধু এই যে ইকে ইজ ইকুয়াল টু ½ mv স্কোয়ার এইটা লিখলে হবে না ভাইয়া। এটা তো তুমি কেবলমাত্র রৈখিক গতিশক্তি লিখে ফেললে, এর তো শুধু উপর থেকে নিচের দিকে শুধু নামতেছে না, একই সাথে জিনিসটা কি করতেছে, আমাদের রোলও করতেছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, তাহলে সেক্ষেত্রে রৈখিক গতিশক্তির সাথে কৌণিক গতিশক্তি অ্যাড করতে হবে। তাহলে কৌণিক গতিশক্তিটাও আমরা অ্যাড করে ফেলি। তাহলে রৈখিক গতিশক্তি আর কৌণিক গতিশক্তি, দুই ধরনের গতিশক্তি থাকে কোন ধরনের বস্তুর কাছে, যারা আবর্ত ঘর্ষণে গতিশীল থাকে। তো এই ধরনের কোনো কিছু নিয়ে এইচএসসিতে আসলে তেমন কিছু নাই। এই একটা সূত্র শুধু মনে রাখো, যদি এরকম থাকে আর কি। আজ পর্যন্ত আমি ম্যাথ দেখি নেই সেভাবে, উদ্ভাসের বইগুলোতে আর কি টুকটাক ম্যাথ থাকে এই ধরনের, উদ্ভাসের প্র্যাকটিস বুকে। তো এই আবর্ত ঘর্ষণ আসলে আজকের আলোচনার কোনো বিষয় না, এইটা এই আমাদের ঘর্ষণের টপিকেরই না, আমি শুধু দেখাই দিলাম যদি বাই চান্স তোমার দরকার পড়ে। আমাদের মেইন আলোচনার বিষয় হচ্ছে এই স্থিতি ঘর্ষণ আর এই গতীয় ঘর্ষণ, এই দুইটা হচ্ছে আমাদের মেইন আলোচনার বিষয়। তো এই স্থিতি ঘর্ষণ কি আর এই গতীয় ঘর্ষণ কি, এই দুইটা এবার আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। তাহলে স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ একটু একটু করে বোঝার চেষ্টা করি। তো এবার আমরা সেপারেট করে এক পাশে পড়ব হচ্ছে স্থিতি ঘর্ষণ এবং আরেক পাশে পড়ব হচ্ছে গতীয় ঘর্ষণ। অ্যাকচুয়ালিতে ঘর্ষণ তো হচ্ছে ঘটনা, মেইনলি আমরা পড়ব হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। আসলে স্থিতি ঘর্ষণ বল এইটা আর কি আমরা মেইনলি পড়ব, স্থিতি ঘর্ষণ বল। তো সেটার সাথে ঘটনাটা অটোমেটিক পড়তে পারবো আমরা। আর আরেকটা পড়ব হচ্ছে গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ এই দুটো এবার আমরা ক্লিয়ার করব, যে অ্যাকচুয়ালিতে স্থিতি ঘর্ষণ এবং অ্যাকচুয়ালিতে গতীয় ঘর্ষণ বলতে কী বোঝাচ্ছে। স্থিতি ঘর্ষণ বলটা ভালোভাবে বোঝার জন্য আমাদের একটা আনুভূমিক তল কল্পনা করতে হবে। সেই আনুভূমিক তলের উপরে একটা ঘনক আকৃতির বস্তু অবস্থিত, এভাবে আমরা চিন্তা করি। এটা হচ্ছে আমাদের আনুভূমিক তল এবং সেই আনুভূমিক তলের উপর
একটা ঘনক আকৃতির বস্তু অবস্থিত। এখানে আমরা চিন্তা করলাম এটা হচ্ছে একটা ঘনক আকৃতির বস্তু। তো এই যে ঘনক আকৃতির বস্তুটা, এই ঘনক আকৃতির বস্তুকে আমরা গতিশীল করতে চাচ্ছি। বর্তমানে সেই স্থির হয়ে আছে, বর্তমানে এই বস্তুটার বেগ হচ্ছে 0। কেউ একজন আসলো, এসে এটাকে ঠেলা দেওয়া শুরু করলো, বস্তুটাকে ঠেলা দেওয়া শুরু করলাম। এই বস্তুটাকে এদিক বরাবর আমরা যে বল প্রয়োগ করব, সেই বলটা হচ্ছে আমাদের প্রয়োগকৃত বলকে বড় হাতের F দ্বারা প্রয়োগ করা হয়। তা আমাদের প্রয়োগকৃত বলকে বড় হাতের F দ্বারা প্রকাশ করা হয়। তো এই পরিমাণ বল আমরা প্রয়োগ করব। এই বল প্রয়োগ করতেছি, কিন্তু এই বস্তুটা কোনোভাবেই গতিশীল হচ্ছে না। প্রথমে ধরো 10 নিউটন প্রয়োগ করছি, গতিশীল হচ্ছে না। 20, 30, 50 এভাবে 100 নিউটন বল প্রয়োগ করছি, তারপরেও বস্তুটা গতিশীল হচ্ছে না। কিন্তু যেই 101 নিউটন বল প্রয়োগ করছি, সেই বস্তুটা স্থির অবস্থা থেকে গতিশীল হওয়া শুরু করে দিচ্ছে। তার মানে শিওর এই বলের এগেইনস্টে, এর গতির বিপরীতে একটা ঘর্ষণ বল কাজ করতেছিল। আর সেই ঘর্ষণ বলটা হচ্ছে F। ঘর্ষণ বলকে ছোট হাতের F দ্বারা আমরা প্রকাশ করলাম। তো গতির বিপরীতে যে ঘর্ষণ বল ছিল, সেটা শিওর ছিল হচ্ছে 100 নিউটন। আমাদেরকে এই ঘর্ষণ বলকে অতিক্রম করে 101 নিউটন যখন আমরা প্রয়োগ করছি, তারপরে এই বস্তুটা গতিশীল হওয়া শুরু করছে। তাহলে এই বস্তুটাকে গতিশীল করার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই প্রয়োগকৃত বলটা ঘর্ষণ বলের চেয়ে বেশি হতে হবে। প্রয়োগকৃত বল যদি ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়, তাহলেই বস্তু চলা শুরু করবে। এইটা আমরা ফার্স্ট অফ অল মনে রাখবো। তাহলে আমরা এরকম বলতে পারি, সর্বনিম্ন যে পরিমাণ বল প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়। এখান থেকে আমাদের ডেফিনেশনটা আসবে যে কোনো স্থির বস্তু বস্তুকে সর্বনিম্ন যে বল প্রয়োগে এর চলার উপক্রম হয়, মানে কেবল চলা শুরু করবে, সেই বলকে স্থিতি ঘর্ষণ বল বলে। আর যদি খালি জিজ্ঞেস করে যে স্থিতি ঘর্ষণ কি হবে, তাহলে এই ঘটনাটা হবে হচ্ছে স্থিতি ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণ যেহেতু স্ট্যাটিক, দ্যাটস ওয়াই এটাকে Fs দ্বারা প্রকাশ করা হয়, স্থিতি ঘর্ষণ বল। সর্বনিম্ন যে পরিমাণ বল প্রয়োগ করলে একটা স্থির বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, কেবল স্টার্ট করবে, সেই বলের মানটাকে বলা হয় হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। তা আমাদের প্রয়োগকৃত বল অবশ্যই স্থিতি ঘর্ষণ বলের চেয়ে বেশি হতে হবে, তাহলেই বস্তুটা চলার উপক্রম হবে। এইটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ। আপাতত ধারণা নিলাম, এক কথায় সোজা বাংলা ভাষায় স্থির বস্তুকে গতিশীল করতে হবে। ধরো একটা ট্রাক দাঁড়ায় আছে, সেই দাঁড়ানো ট্রাককে গতিশীল করার জন্য মিনিমাম যে ফোর্স দরকার, ধরো তুমি 2000 নিউটন বল প্রয়োগ করলে ট্রাক গেল না, 5000 নিউটন বল প্রয়োগ করলে ট্রাক গেল না, কিন্তু যেই তুমি 5001 নিউটন বল প্রয়োগ করছো, সেই ট্রাক যাওয়া শুরু করছে। তাহলে এই 5000 নিউটন এইটা হবে হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, ট্রাকের স্থিতি ঘর্ষণ বল। স্থির অবস্থা থেকে চলার উপক্রম করার জন্য সর্বনিম্ন যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়। এবার আসবে হচ্ছে গতীয় ঘর্ষণ। তো গতীয় ঘর্ষণটা অনেক সহজ, গতীয় ঘর্ষণে তেমন কোনো প্যাচ নাই। তো গতীয় ঘর্ষণটা হচ্ছে গতিশীল হয়ে যাওয়ার পর, একবার গতিশীল হয়ে যাওয়ার পরেও কিন্তু ঘর্ষণ থেকেই যায়। ঘর্ষণ তো গতির বিপরীতে কাজ করতেই থাকবে। ধরো এই যে এই বস্তুটা গতিশীল হয়ে গেছে, তাই এই বস্তুটা বর্তমানে একটা বেগ নিয়ে সে এই দিক বরাবর অগ্রসর হচ্ছে। তবে অবশ্যই সেই বেগটা হতে হবে হচ্ছে আমাদের সুষম বেগ বা সমবেগ। সে একটা সমবেগ নিয়ে এদিক বরাবর যাত্রা করছে, এই বেগটা অবশ্যই আমাদের হতে হবে হচ্ছে সমবেগ। তো সে একটা সমবেগ নিয়ে এদিক বরাবর যাত্রা শুরু করে দিছে, সমবেগে এই বস্তুটা এদিক বরাবর যাচ্ছে। তো যাওয়ার সময় প্রত্যেক মুহূর্তে তার গতির বিপরীতে একটা বল কাজ করবে না। তো প্রত্যেক মুহূর্তে গতিশীল বস্তুর
প্রত্যেক মুহূর্তে গতির বিপরীতে যে বল কাজ করে সেই বলটাকে বলা যাবে হচ্ছে গতীয় ঘর্ষণ বল। আর এই গতির বিপরীতে বল কাজ করাটার যে ঘটনাটা, সেই ঘটনাটাকে বলা যাবে হচ্ছে গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ বলকে এফকে দ্বারা প্রকাশ করা হয়। গতীয় ঘর্ষণ বলের ডেফিনেশনটা আমরা লিখতে পারি সুষম বেগে গতিশীল অবস্থায়, সুষম বেগে গতিশীল অবস্থায়। তো এই ডেফিনেশনগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আর এই ঘটনাটা যেটা ঘটতেছে সেটাকে বলা যাবে হচ্ছে গতীয় ঘর্ষণ। এবার এই গতীয় ঘর্ষণ আর স্থিতীয় ঘর্ষণের মধ্যে একটা হেভি ইন্টারেস্টিং জিনিস আছে। সেই ইন্টারেস্টিং জিনিসটা কি আমি দেখাই তোমাদেরকে। এই গতীয় ঘর্ষণ বল আর স্থিতি ঘর্ষণ বলের মধ্যে মেইন একটা জিনিস আমাদেরকে মাস্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের মান সর্বদা গতীয় ঘর্ষণ বলের মানের চেয়ে বেশি। তুমি একটু চিন্তা করে দেখো, ধরো তুমি একটা কাদাযুক্ত পিছলা একটা মাঠে তুমি বসে আছো, তোমার বন্ধু তোমাকে ঠেলার চেষ্টা করতেছে, তোমাকে গতিশীল করার চেষ্টা করতেছে। এখন সে ঠেলার যখন চেষ্টা করবে, একটু চিন্তা করে দেখি আমরা, ধরো এখানে তুমি বসে আছো, সাপোজ মনে করো কাদার মাটিতে তুমি এখানে বসে আছো, তোমার বন্ধু এসে তোমাকে ঠেলার চেষ্টা করছে, তোমাকে সাপোজ ঠেলার চেষ্টা করছে। শুরুতে এই যে কাদা মাটিতে তুমি যে পড়ে আছো, এটা শুরুতে তোমাকে স্থির অবস্থা থেকে গতিশীল করতে ভালোই একটা খাটনি হবে। কিন্তু যখন তুমি একবার এখান থেকে এই পিছলায় যাওয়া শুরু করে দিবে, যখন এখান থেকে তুমি এখান থেকে পিছলায় যাওয়া শুরু করে দিলে তখন কিন্তু তোমার আর এই বন্ধুকে তেমন একটা ধাক্কা না দিলেও তুমি কিন্তু পিছলাতেই থাকো। যদি কারো ছোটোবেলায় এরকম ইনসিডেন্ট হয়ে থাকে, একবার স্টার্টিং করে দিলে দেন যেতেই থাকে। তার মানে কি হচ্ছে বিষয়টা, পরবর্তীতে ঘর্ষণ বল তেমন একটা লাগছে না। আর পরবর্তীতে যে গতিশীল হওয়ার পরে যে বল, সেটাই তো গতীয় ঘর্ষণ বল। আর এই স্থির বস্তুকে গতিশীল করার জন্য যে বল, সেটাই তো হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। তাহলে আমাদেরকে শুরুতে বেশ খাটাখাটনি করা লাগছে না? এই জন্য এইটা আমরা অলওয়েজ মনে রাখবো যে হচ্ছে স্থিতি ঘর্ষণের মান সর্বদা গতীয় ঘর্ষণ বলের মানের চেয়ে বেশি হবে। এবার আমরা ঘর্ষণ গুণাঙ্ক সম্পর্কে ধারণা নেব। তাহলে এবার আমরা ঘর্ষণ গুণাঙ্ক সম্পর্কে একটু ধারণা নিই যে আসলে ঘর্ষণ গুণাঙ্ক কি। তো ঘর্ষণ গুণাঙ্ক, অ্যাকচুয়ালিতে ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশন হচ্ছে, আমরা ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশনটা লিখি। ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশন হচ্ছে, এই ঘর্ষণ টপিকের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তো ঘর্ষণ গুণাঙ্ক এটা কি? তো ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশনটা আগে আমরা না বুঝেই ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশনটা একটু লিখে নিই। ঘর্ষণ গুণাঙ্কের প্রকার ভেদ আসবে, তো আগে ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশনটা লিখি। ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশন হচ্ছে সর্বোচ্চ ঘর্ষণ বল ও অভিলম্ব প্রতিক্রিয়া অনুপাতকে, এই দুইটার রেশিওকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। এখন ভাই প্রশ্ন হচ্ছে, এটা কি লিখলেন? এটা তো কিছুই বুঝলাম না। এই ঘর্ষণ, তার আগে বলি ঘর্ষণ গুণাঙ্কের আরেকটা নাম হচ্ছে ঘর্ষণ সহগ। সর্বোচ্চ ঘর্ষণ বল কি, আবার অবিলম্ব প্রতিক্রিয়া বল কি, তো এগুলো তো কিছুই বুঝলাম না। এগুলো বোঝার জন্য আসলে এই ঘর্ষণ গুণাঙ্ককে আমাদেরকে আগেই ক্লাসিফাইড করে নিতে হবে। অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু দুই প্রকার, যেমন ঘর্ষণ বল দুই প্রকার ছিল, ঘর্ষণ গুণাঙ্ক হবে হচ্ছে দুই প্রকার। একটা হবে হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এখন এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলতে কি বোঝাচ্ছে, আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলতে কি বোঝাচ্ছে? স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশনটা এইভাবে দেওয়া আছে যে স্থিতি ঘর্ষণ বলের সীমান্তিক মান এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। তো স্থিতি ঘর্ষণ বলের ডেফিনেশন এভাবে লেখা আছে, স্থিতি ঘর্ষণ বলের সীমান্তিক মান। তো সীমান্তিক মান মানেই ওই আলটিমেটলি ঘুরে ফিরে সর্বোচ্চ ঘর্ষণ বল, মিনিমাম যে পরিমাণ বল প্রয়োগ না করলে বস্তুটার গতিশীল হওয়ার উপক্রম হয় না, সেই বলটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। তো এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটাকেও মিউ দ্বারা প্রকাশ করা হয়,
যেহেতু এটি স্থিতি ঘর্ষণ বল, এই জন্য এটাকে মিউএস দ্বারা প্রকাশ করা হয়। কি বলছে মিউএসটা, তাহলে কি হবে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে কি হবে সর্বোচ্চ ঘর্ষণ বল। তো স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে সেই সর্বোচ্চ ঘর্ষণ বলটাকেই তো আমরা বলছি হচ্ছে এফএস। আর এই যে আর অবিলম্ব প্রতিক্রিয়া বলকে আর দ্বারা প্রকাশ করা হয়। অবিলম্ব প্রতিক্রিয়া কি বল কি একটু পরে আসতেছে, রিল্যাক্স, টেনশন করার দরকার নেই। একইভাবে অনুরূপভাবে আসে হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তো গতীয় ঘর্ষণ গুণাঙ্কে আবারও সেম সর্বোচ্চ ঘর্ষণ বল। সর্বোচ্চ ঘর্ষণ বল বলতে গতিশীল অবস্থায় তো একটাই বল কাজ করে, গতিশীল তো আছেই, প্রত্যেক মুহূর্তে গতির বিপরীতে যে বল কাজ করতেছে সেটাকে বলা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এই গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এটাকে আমরা মিউ কে দ্বারা প্রকাশ করি। তো গতীয় ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশন সেম হবে সর্বোচ্চ ঘর্ষণ বল। তো গতীয় ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ যে বল পাই সেই বলটা হচ্ছে এফ কে দ্বারা প্রকাশ করছিলাম। আর অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত অর্থাৎ আর, এই দুটার অনুপাতকে বলা যাবে হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে ভাই বুঝলাম এগুলো হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কের মান। তো এখন আমাদের ক্লিয়ার হওয়া বাকি আছে হচ্ছে এই অবিলম্ব প্রতিক্রিয়া বলটা কি। আর এই মিউর তো একটা মান আসবে, যেহেতু দুইটাই বল, এই দুটার অনুপাতে এইটার কোনো একক বা মাত্রা থাকা সম্ভব নয়। তো এটা আমাদেরকে মাস্ট নোট করতে হবে যে ঘর্ষণ গুণাঙ্ক একক ও মাত্রাবিহীন, একক ও মাত্রাবিহীন। কেন একক ও মাত্রাবিহীন হয়ে গেল? উপরেরটাও বল নিচেরটাও বল। এখন অবিলম্ব প্রতিক্রিয়া বল কি এখনো জানি না, কিন্তু বল এইটুকু তো জানি। তো দুইটা বল ভাগ করলে অবভিয়াসলি কোনো একক বা মাত্রা থাকা সম্ভব নয়। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক একক বা মাত্রাহীন, অর্থাৎ এটার সাথে কোনো একক বা মাত্রা কিছু থাকবে না, মিউ, যেটাকে আমরা ঘর্ষণ গুণাঙ্ক দ্বারা প্রকাশ করতেছি। তো মিউ এস হোক বা মিউ কে হোক বা মিউ হোক হোয়াট এভার, এই মিউ দিয়ে অ্যাকচুয়ালিতে আমরা কি বুঝবো? মিউ এর মান দিয়ে অ্যাকচুয়ালিতে আমরা বুঝতে পারবো যে সারফেসটার কোয়ালিটি কেমন। অ্যাজ ফর এক্সাম্পল ধর পিচ ঢালা একটা রাস্তা, টাইলসের রাস্তা, সুন্দর একটা মসৃণ রাস্তা। এই মসৃণ রাস্তার উপর দিয়ে তুমি একটা বস্তুকে ছেঁচড়ায় 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 নিয়ে যাচ্ছ, একটা বস্তুকে ছেঁচড়ায় 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 এদিক দিয়ে নিয়ে যাচ্ছ। রাস্তাটা কিন্তু মসৃণ, ঠিক আছে, প্লেন, ধরো টাইলসের রাস্তা, ওয়ান কাইন্ড অফ আমরা কল্পনা করতে পারি এইভাবে যে টাইলসের রাস্তা। তো টাইলসের রাস্তার উপর দিয়ে তুমি যদি এই বস্তুকে নিয়ে যাও, তখন এই বস্তুটা অবশ্যই তার গতির বিপরীতে একটা বল অনুভব করবে, অবশ্যই তার গতির বিপরীতে একটা বল অনুভব করবে। আর যেহেতু গতিশীল অবস্থায় আছে, তাহলে গতির বিপরীতে হবে হচ্ছে এফকে। স্থির থাকলে সেটা আলাদা বিষয় ছিল। এখন এই মসৃণ রাস্তা না হয়ে যদি এই রাস্তাটা হয়ে যাইতে হচ্ছে এবড়ো থেবড়ো, সাপোজ এবার আমাদের রাস্তাটা হচ্ছে অনেকটা এবড়ো থেবড়ো, এবার আমাদের রাস্তাটা হচ্ছে এরকম একটু এবড়ো থেবড়ো রাস্তা। এই এবড়ো থেবড়ো রাস্তার উপর দিয়ে এবার আমাদের এই বস্তুটা যাবে। এবার দেখো তো গতির বিরুদ্ধে হেভি একটা বাধা কাজ করবে না? এবার এই এবড়ো থেবড়ো রাস্তার উপর দিয়ে যদি এই বস্তুটাকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কি এবার আগের চেয়ে বেশি বাধার সম্মুখীন হবে? হ্যাঁ, অবভিয়াসলি এই বস্তুটা আগে স্মুথ রাস্তার উপর দিয়ে যেভাবে যাচ্ছিল, এবার এবড়ো থেবড়ো রাস্তার উপর দিয়ে নিয়ে গেলে তার চেয়ে বেশি বাধার সম্মুখীন হবে। অর্থাৎ এর গতির বিপরীতে অতিরিক্ত বল কাজ করবে। তাহলে কি হচ্ছে? তাহলে এখানে এই এফকে আর এই এফকের মধ্যে এই এফকের মানটা বেশি হয়ে যাচ্ছে। কেন এফকের মান বেশি হয়ে যাচ্ছে? কারণ এই যে এই বস্তু দুটো একই আছে, কিন্তু এদের যে সারফেসটা, সেই সারফেসটা মসৃণ হলে এর ঘর্ষণ গুণাঙ্কের মান কম হবে। বেশি এবড়ো থেবড়ো হলে, বেশি ঘর্ষণযুক্ত হলে সেক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্কের মান বেশি হবে। অ্যাজ ফর এক্সাম্পল ধরো এইটার ক্ষেত্রে ধরো ঘর্ষণ গুণাঙ্কের মান সাপোজ, যেহেতু গতিশীল অবস্থায় আছে, ঘর্ষণ গুণাঙ্কের মান 0.8 সাপোজ মনে করলাম। তাহলে বলো তো এইটার ক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্কের মান কত হবে? 0.8-এর চেয়ে কম হবে নাকি 0.8-এর চেয়ে বেশি হবে? বলো দেখি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ গুণাঙ্কের মান অবভিয়াসলি 0.8-এর চেয়ে বেশি হবে, কারণ ঘর্ষণ গুণাঙ্কের মান যত বাড়বে বুঝতে হবে সেই দুইটার মধ্যে তত বেশি ঘর্ষণ হবে এবং তাদের সারফেস দ্বয় তত বেশি এবড়ো থেবড়ো। তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্কের মান ধরো হয়ে গেল হচ্ছে 1.4। এই ঘর্ষণ গুণাঙ্কের মানটা চেঞ্জ হতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে স্থিতি ঘর্ষণ আর গতি ঘর্ষণ গুণাঙ্ক এই দুইটার মধ্যে আবার কোনটা বেশি হবে? যেহেতু বল বেশি, স্থিতি ঘর্ষণ বল বেশি, এই গতি ঘর্ষণ বল কম, যেহেতু এইটা বেশি এটা কম, একই সমীকরণ, দুটাতেই আর আছে। আর অবিলম্ব প্রতিক্রিয়া একটু পরে বোঝাচ্ছি।
তাহলে এফএস যদি এফকের চেয়ে বেশি হয় তাহলে 100% শিওর মিউএস মিউকের চেয়ে বেশি হবে। তাহলে এইটাও আমাদেরকে মাস্ট মনে রাখতে হবে যে অবশ্যই সর্বদা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক গতীয় ঘর্ষণ গুণাঙ্কের চেয়ে বেশি হবে। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক গতীয় ঘর্ষণ গুণাঙ্কের চেয়ে বেশি হবে, যেহেতু স্থিতি ঘর্ষণ বলের চেয়ে গতি ঘর্ষণ বলের মানটা বেশি। ওই যে বুঝাইছিলাম, একটা বস্তু বা তুমি ধরো বসে আছো, তোমাকে শুরুতে গতিশীল করতে অনেক বল প্রয়োগ করা লাগে, একবার পিছলা রাস্তাতে গতিশীল যদি হয়ে যাও তখন চলতেই থাকো চলতেই থাকো চলতেই থাকো, বাকি থাকে হচ্ছে আর। এইটাই হচ্ছে আমাদের লাস্ট অবিলম্ব প্রতিক্রিয়া বল। এবার আমরা অবিলম্ব প্রতিক্রিয়া বল বোঝার চেষ্টা করব। তাহলে এবার আসবে হচ্ছে আমাদের লাস্ট টপিক, থিওরিটিক্যালের লাস্ট টপিক আর কি, অভিলম্ব প্রতিক্রিয়া বল। তো প্রত্যেকটা বস্তু সেই তলের লম্ব দিকে একটা বল প্রয়োগ করে, তার অনুপরমাণুগুলো সেই তলের লম্ব দিকে বল প্রয়োগ করে। তো যে কোনো একটা তল, ধরো এটা হচ্ছে আমাদের ক্লাসরুমের টেবিল, ধরো এর উপরে আমরা একটা বই রাখলাম, এর উপরে আমরা একটা বই রাখলাম, বা ধরো একটা ভারী কিছু রাখলাম, এনিথিং। তাহলে এই বস্তুটার অবশ্যই ভর আছে, যে কোনো বস্তুরই ভর থাকবেই, স্বাভাবিক বিষয়। এই বস্তু এবং এই টেবিল যা আছে সব কিছুকে গ্র্যাভিটি কী করার ট্রাই করছে, অভিকর্ষ ত্বরণ কিন্তু ভুলে যায় না ভাইয়া। অভিকর্ষ ত্বরণ কোন দিক বরাবর কাজ করতেছে? নিচের দিক বরাবর কাজ করতেছে। তো অভিকর্ষ ত্বরণের ফলে আমরা জানি যে ওজন তৈরি হয়, আর সেই ওজনটা কাজ করে হচ্ছে সর্বদা নিচের দিকে। তাহলে ওজন কাজ করতেছে হচ্ছে নিচের দিকে। তাহলে এই ওজনের ফলে তো এই বইটা এই টেবিলকে ভেঙে ফেলা উচিত ছিল, কিন্তু এই বই টেবিলকে ভেঙে না ফেলে সেখানে স্টেডি হয়ে আছে। তার মানে 100% শিওর সেখানে অবশ্যই গতির বিপরীতে, অর্থাৎ এই তলের বিপরীতে একটা বল কাজ করতেছে, যেই বলটা এই ওজনের সমান হয়ে গেছে আর কি। এই যে কোনো তল, এই তল তো অনেকগুলো অনুপরমাণু দিয়ে গঠিত। সে তল, কোনো বস্তু যদি ওই তলের উপর রাখা হয় তাহলে বস্তুকে উলম্বভাবে ওই তলের লম্ব দিক বরাবর যে প্রতিক্রিয়া বল দেয়, সে প্রতিক্রিয়া বলটাকে বলা হয়েছে অবিলম্ব প্রতিক্রিয়া বল। এই অবিলম্ব প্রতিক্রিয়া বলের ডেফিনেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে অবিলম্ব প্রতিক্রিয়া বলের ডেফিনেশন এইভাবে লিখতে পারি যে কোনো তলে একটি বস্তু রাখলে, কোনো তলে একটি বস্তু রাখলে ওই তল বস্তুর উপর তলের লম্ব দিকে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি করে। এখন এই প্রতিক্রিয়া বল কে সৃষ্টি করবে? ওই তলের অনুপরমাণু এই কাজটা করে, ওই অনুপরমাণু এই প্রতিক্রিয়া বলের যোগানটা দেয়। তো প্রতিক্রিয়া বল সৃষ্টি করে, তলের লম্ব দিকে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি করে তাকে অভিলম্ব প্রতিক্রিয়া বল বলে। তাহলে কি আমরা এভাবে ডিফাইন করতে পারি যে ওজনের বিপরীত বল বা ওজনের প্রতিক্রিয়া বলই হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল? এই যে ওজন যে দিক বরাবর করছে তার বিপরীত দিকেই তো অবিলম্ব প্রতিক্রিয়া বলটা কাজ করতেছে। তাহলে কি আমরা লিখতে পারি যে অবিলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে ওজনের বিপরীত? এটা কি আমরা লিখতে পারি? তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে অভিলম্ব প্রতিক্রিয়া বল ইজ ইকুয়াল টু ওজনের প্রতিক্রিয়া। এই অবিলম্ব প্রতিক্রিয়া বল কি আসলে ওজনের প্রতিক্রিয়া? এই জিনিসটা লিখছি আমরা, এই জিনিসটা কিন্তু পুরোটা ভুল, এইটা সম্পূর্ণরূপে মিথ্যা। ওজনের প্রতিক্রিয়াই কিন্তু অবিলম্ব প্রতিক্রিয়া বল না। কেন? কারণ এখানে একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, সেটা হচ্ছে তলের লম্ব দিকে। বলছে তলের লম্ব দিকে, একবারও কিন্তু বলে নাই যে ওজনের বিপরীত দিকে, এরকম কিন্তু কিছু লেখা নাই, লেখা আছে হচ্ছে তলের লম্ব দিকে। তো এইটা আরেকটু ডিপলি বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা আনত তল নিতে পারি, একটা আনত তল নিব এবার আমরা।
এই ধরনের বাঁকা সারফেস আমরা সচরাচর দেখে থাকি। ধরো একটা স্লিপার, ছোটোবেলায় আমরা কিন্ডারগার্টেন স্কুলে দেখছি স্লিপারের উপর দিয়ে পিছলাই যাওয়া যায়। তো ওই স্লিপার টাইপের এটা হচ্ছে একটা আনত তল। এই আনত তলের উপর দিয়ে আমরা একটা বস্তুকে নামাই দিলাম। এখান থেকে বস্তুটা নামতে 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 কেন জানি এখানে এসে বস্তুটা থেমে গেল। এরকম কিন্তু হয়েছে। আমরা যদি একটা স্লিপারে উঠি তাহলে সেই স্লিপারে দেখবে জিন্সের প্যান্ট পরে যদি উঠি তাহলে কিন্তু অনেক সময় আমরা স্লিপারের মাঝখানে গিয়ে আটকে যাই। কিন্তু সিল্কি প্যান্ট বা স্কুল ড্রেসের যে ট্রেডিশনাল প্যান্টগুলো সেগুলো পরলে কিন্তু আমরা পুরোটাই নেমে যাই। তো ধরো এরকম জিন্সের প্যান্ট পরা কোনো একটা জিনিস, তো এটা ধরো এখান থেকে নামতে 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 এখানে এসে থেমে গেছে, এখান থেকে আর নামেনি, এখানে আটকে আছে বর্তমানে। তাহলে এবার এই বস্তুর উপর কি কি বল কাজ করতেছে এবার আমরা এইটা একটু চেক করব। তাহলে ফার্স্ট অফ অল আমরা সবাই জানি যে ওজন কোন দিক বরাবর ক্রিয়া করে ভাইয়া? এই বস্তুর তো ওজন থাকবেই যেহেতু ভর আছে, তাহলে ওজন কাজ করতেছে হচ্ছে নিচের দিক বরাবর। তাহলে নিচের দিক বরাবর এই বস্তুর উপর ওজন কাজ করতেছে ডাব্লিউ, আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এমজি পরিমাণ ওজন নিচের দিকে কাজ করতেছে। এখন যেহেতু এখানে আনত তল বা বাঁকা তল, তাহলে যে কোনো একটা কোণ তো দেওয়াই থাকবে। তাহলে ধরে নিলাম এই যে এই কোণটা হচ্ছে আমাদের থিটা। যেহেতু এটা একটা বাঁকা তল এবং ওজন ক্রিয়া করতেছে হচ্ছে লম্ব বরাবর, আমরা এই ওজনটাকে ভেক্টর দুটা উপাংশে বিভক্ত করে দেব। ওজন তো ভেক্টর রাশি, অবশ্যই ভেক্টরের দুটা উপাংশে বিভক্ত করা যাবে। একটা উপাংশ নিলাম আমরা এদিক বরাবর, আর আরেকটা উপাংশ নিলাম হচ্ছে এদিক বরাবর, এবং এই উপাংশ দুটা অবশ্যই 90 ডিগ্রিতে হতে হবে, লম্ব হতে হবে। লম্ব না হলে হবে না, এই দুটা মাস্ট 90 ডিগ্রি হতে হবে। এটাকে বলা হচ্ছে ভেক্টরের লম্ব বিভাজন, এটা আমরা পড়ছি। এখন এই পাশেরটা যদি থিটা হয়, ত্রিভুজের বিপরীত বহিস্থ কোণগুলো পরস্পর সমান, এই পাশেরটা হবে হচ্ছে থিটা। আর ভেক্টর বিভাজনের সংজ্ঞা অনুসারে আমরা পড়ছি যার সাথে কোণ তার সাথে হয় হচ্ছে কস। তাহলে এইটা হবে হচ্ছে এম জি, এর সাথে যেহেতু কোণটা আছে তাহলে এই পাশেরটা হবে হচ্ছে এম জি কস থিটা, আর যেহেতু এটার সাথে কোণ নাই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এম জি সাইন থিটা। এটা আমরা ভেক্টর অধ্যায়ে পড়ছি, ভেক্টর বিভাজন। এখন এই এম জি কস থিটার ফলে এই বস্তুটা, বা ধরো তুমি নামতেছো, তুমি স্লিপারের সাথে লেগে আসো, আর এই এম জি সাইন থিটার ফলে তুমি উপর থেকে নিচের দিকে নামতেছো। তো নামতে 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 এখানে এসে আটকে গেলে কেন? আটকে যাওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে তাহলে শিওর তোমার গতির বিপরীতে একটা বল কাজ করতেছে, আর সেই বলটা হবে হচ্ছে ঘর্ষণ বল। এখন প্রশ্ন হচ্ছে এখানে এফ এস দিব নাকি এফ কে দিব? বর্তমানে এই বস্তুটা কি হয়েছে বলতো? ওখানে আটকে গেছে না অলরেডি? এটা কি আর গতিশীল আছে? এখন বর্তমানে সে স্থির হয়ে আছে না? তাহলে এইটা আমরা লিখবো হচ্ছে স্থির অবস্থা, এফএস। গতির বিপরীত দিকে ক্রিয়া করতেছে হচ্ছে ঘর্ষণ বল। এবার আমাদের মেইন যে জিনিসটা ছিল সেটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল। অবিলম্ব প্রতিক্রিয়া বলটা তাহলে কি হবে? ওজনের বিপরীত দিকে কি নিব আমরা অবিলম্ব প্রতিক্রিয়া বল? আমি ওখানে মার্ক করে দিয়েছিলাম যে ওজনের বিপরীতে না, তলের বিপরীতে, তলের লম্ব দিকে কাজ করে হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল। তাহলে এখানে অবিলম্ব প্রতিক্রিয়া বল এই ওজনের বিপরীতে না, তলের বিপরীতে কাজ করবে হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল। এই দিক বরাবর কাজ করবে হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো যেহেতু এই বস্তুটা এখানে স্থির হয়ে আছে, তাহলে এখান থেকে আমরা কি কি লিখতে পারি দেখা যাক। এখান থেকে আমরা কি কি ইকুয়েশন কি কি লিখতে পারি? এই বস্তুটা কি উপর থেকে নিচের দিকে আর নামতেছে না? ওখানে তো আটকে গেছে। তাহলে যেহেতু উপর থেকে নিচের দিকে নামতেছে না, আবার উপরের দিকেও যাচ্ছে না, তাহলে শিওর এই এফএস আর এই এমজি সাইন থিটা এই দুটা সমান হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এফএস ইজ ইকুয়াল টু, এই এফএস আর এমজি সাইন থিটা না সমান হলে তো এই বস্তুটা আটকার কথা না। তাহলে এফএস ইজ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা লিখলাম। এখন এই বস্তুটা কি স্লিপার সহ নিচে নেমে যাচ্ছে, বা স্লিপার থেকে কি উপরে উড়ে চলে যাচ্ছে? কিছুই কিন্তু হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই যে আর, এই আরটা হচ্ছে এমজি কস থিটার সমান। যদি এমজি কস থিটা বেশি হতো তাহলে এই বস্তুটা এখান থেকে ধসে যাইত, আর এই আর যদি বেশি হতো তাহলে বস্তুটা উপরে উড়ে চলে যেত। কিন্তু এই দুটার একটাও বেশি বা কম না, এই জন্য বস্তুটা স্টেডিলি এখানে আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা। এই পর্যন্ত আমরা লিখলাম। এবার কি করব আমরা? এই দুটোকে ইকুয়েশন নম্বর দিই। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নম্বর 1, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নম্বর 2। এবার আমরা 1কে 2 দ্বারা ভাগ করব। এবার আমরা কি করব? 1 ভাগ 2। এই দুটো যদি ভাগ করি তাহলে কি দেখা যাবে দেখো।
এই দুটো ভাগ করলে কিন্তু একটা হেভি ইন্টারেস্টিং ইকুয়েশন পাওয়া যাবে। সেটা হচ্ছে এখানে এমজিকে মেরে ফেললো, তাহলে এখানে থাকে হচ্ছে এফএস ডিভাইড বাই আর, আর এখানে সাইন বাই কজ মানেই হচ্ছে ট্যান থিটা, সাইন বাই কজ মানেই হচ্ছে ট্যান থিটা। এই যে ট্যান থিটা, এই থিটাটাকে বলা হয় হচ্ছে ঘর্ষণ কোণ, আর ঘর্ষণ কোণের ট্যানজেন্টকেই বলা হয় হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। এইটাই হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ। আর ঘর্ষণ কোণের মানে যেখানে স্টেবল হয়ে আছে, কত ডিগ্রিতে স্টেবল হয়ে আছে, সেই কোণটা, সেই কোণের ট্যানজেন্টটা, কোণটাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ, আর সেই কোণের ট্যানজেন্টকেই বলা হয় হচ্ছে এই যে আমরা একটু আগে পড়লাম ঘর্ষণ গুণাঙ্ক। এইটাই হচ্ছে আমাদের মিউ। তাহলে এই যে মিউ ইজ ইকুয়াল টু এখান থেকে লেখা যায় হচ্ছে এফএস ডিভাইড বাই আর, আবার মিউ মানেই হচ্ছে আমাদের ট্যান থিটা। এই ইকুয়েশনটা আমাদেরকে মাস্ট মনে রাখতে হবে। একইভাবে গতি ও ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রেও সেম জিনিস লেখা যায়, যেহেতু এটি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এই জন্য এখানে আমরা লিখবো হচ্ছে মিউ এস। গতি ও ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রেও একই জিনিসই লেখা যাবে, অর্থাৎ এখানে লেখা যাবে হচ্ছে এফ কে ডিভাইড বাই আর ইজ ইকাল টু, তখন এখানে হয়ে যাবে হচ্ছে মিউ কে, আর এখানে হয়ে যাবে হচ্ছে ট্যান থিটা। যেহেতু এটা গতিশীল অবস্থায় তাহলে এটা লিখবো হচ্ছে ট্যান থিটা কে, আর যেহেতু এটি স্থির অবস্থায় তাহলে এটা লিখবো হচ্ছে ট্যান থিটা এস। তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন আমাদেরকে মাস্ট ডিপলি মনে রাখতে হবে যে আনত তলের কোণ, যেই কোণে আনত তলটা অবস্থান করলে এই বস্তুটা স্থির থাকে, বস্তুটা স্থির থাকে বা এখনো চলার উপক্রম হয় নাই, সেই সিচুয়েশনে আমরা এই সূত্রগুলো লিখে দিতে পারি যে ঘর্ষণ কোণের ট্যানজেন্টই হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণের ক্ষেত্রেও গতি ঘর্ষণের ক্ষেত্রেও। এই দুটো ইকুয়েশন আমাদেরকে মাস্ট ঘর্ষণের ক্ষেত্রে মনে রাখতে হবে। এখান থেকে আমাদের ওই প্রথম ইকুয়েশনটা আমরা লিখছিলাম যে ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশন কি। ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশন হচ্ছে ঘর্ষণ বল এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত। তাহলে অবিলম্ব প্রতিক্রিয়া বলের ডেফিনেশন আমরা পাইছি। এখানে অবিলম্ব প্রতিক্রিয়া বল, কেউ যদি বলে যে অবিলম্ব প্রতিক্রিয়া বলটা কি, এই যে দেখো অবিলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে আর ইজ ইকুয়াল টু এম জি কস থিটা। তাহলে এবার কি ওজনের সমান হলো অবিলম্ব প্রতিক্রিয়া? এবার কিন্তু ওজনের সমান হলো না। তার মানে সর্বদা যে ওজনের সমান হবে বা ওজনের প্রতিক্রিয়া হবে এটা সম্পূর্ণরূপে মিথ্যা। অবিলম্ব প্রতিক্রিয়া বল সবসময় তল থেকে বিপরীত দিকে ক্রিয়া করবে, এটাই হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বলের সংজ্ঞা। এই তল থেকে সর্বদা সে বিপরীত দিকে ক্রিয়া করবে, তল থেকে লম্ব দিক বরাবর।